শুরু করি। वीर सावरकर जी बोलते हैं पाप स्थान, पाकिस्तान के बोलते हैं पाप स्थान, पापेर स्थान। ওরা বলতো পাকিস্তান, উনি বলতেন পাপের স্থান। এবং সেই জন্য আজকে আমরা দেখছি যে যারা চিরকাল পাকিস্তানের সমর্থন করেছিল তারা বীর সাভারকরের বিরোধিতা করেছিল, শ্যামাপ্রসাদের বিরোধিতা করেছিল, এবং তারাই আজকে বৃহৎ ভারত মহাশক্তি বিশ্বগুরু হিসেবে উঠে আসুক তার বিরোধিতা তারা করছে। এবং কি আশ্চর্য লাগে, আপনারা যদি একটু খেয়াল করে থাকেন তাহলে এই পাকিস্তানের কি অবস্থা, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আজকে ভারত যখন সারা বিশ্বে পঞ্চম স্থানে উঠে এসছে আর্থিক মহাশক্তি হিসেবে, ভারত আজকে সাভারকরজির স্বপ্ন ছিল ভারত একটি সামরিক মহাশক্তি হিসেবে উঠে আসবে। যখন সামরিক মহাশক্তি হিসেবে ভারত আজকে চতুর্থ স্থানে, ফায়ার পাওয়ার স্টাডি হয়, একটি বলা হয় একটি ফায়ার পাওয়ার ইন্ডেক্স, সেই ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আজকে ভারত চতুর্থ স্থানে আছে, আগামী দিনে দ্বিতীয় প্রথম স্থানে উঠে আসবে। ভারতের স্বাধীনতার ৭৫ বছরে যখন ভারতের এই অবস্থা, তখন বীর সাভারকরজিরও ভবিষ্যৎবাণী কিভাবে ফলে গেল, পাকিস্তান পাপের স্থান, জঙ্গিবাদের একেবারে পীঠস্থান, এবং পাকিস্তানে আজকে জঙ্গিরা তারা সুরক্ষা চাইছে। তারা বলছে পাকিস্তানের সরকারকে আমাদের সুরক্ষা দিন, আমরা অসুরক্ষিত বোধ করছি, ভারত মনে হয় আমাদেরকে একে একে এলিমিনেট করে দিচ্ছে। যে কটা কাশ্মীরে জঙ্গিপাড়ার নেতৃত্ব দিয়েছিল, বালাকোট ঘটিয়েছিল, যে কটা বোম্বে, হায়দ্রাবাদ, দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছিল, একে একে অদ্ভুতভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পাকিস্তানে। এবং জঙ্গিরা, অবশিষ্ট যে জঙ্গিরা আছে, তারা বলছে আমরা সুরক্ষা চাই। সেই জন্য পাকিস্তান, ঠিক বলেছিলেন সাভারকরজি, তুলনামূলকভাবে স্বাধীনতার আজকে ৭৫ বছরে আমরা কোথায় রয়েছি এবং সেই পাকিস্তান কোথায় রয়েছে, আমরা মনে হয় যে আমরা যদি আর সবকিছু ছেড়ে দিই, সাভারকরজির একটি ভবিষ্যৎবাণী যদি তার দিকে আমরা তাকিয়ে দেখি, তাহলে হলো এই। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার, আপনারা যদি লক্ষ্য করে থাকেন, গত জানুয়ারি মাসে ভারতীয় নৌসেনা বিভিন্ন সময়, মানে ধরুন ২৬শে জানুয়ারি, ২৯শে জানুয়ারি, ৩০শে জানুয়ারি, ভারতীয় নৌসেনা আরব মহাসাগরে বিভিন্ন সময় অন্যান্য জাহাজগুলোকে রেস্কিউ করেছে জলদস্যুদের থেকে। অর্থাৎ ভারত সামরিক মহাশক্তি হিসেবে উঠে আসছে। শ্যামাপ্রসাদ বলেছিলেন সামরিক আত্মনির্ভরতার কথা, স্বাধীনতার ১ বছরের মধ্যে মন্ত্রী থাকাকালীন বলেছিলেন। সেই সামরিক আত্মনির্ভরতার জায়গায় আজকে ভারত এগিয়ে আসছে। কিন্তু মজার কথা কি জানেন, আমি কেন এই কথাটা বললাম? ৩০শে জানুয়ারি ভারতীয় নৌসেনা একটি জাহাজকে রেস্কিউ করলো। সেই জাহাজ সোমালি জলদস্যুদের কবলে এসে গেছিল, এবং সেইখান থেকে ভারতীয় নৌসেনা, কোস্টগার্ড গিয়ে তাদেরকে রেস্কিউ করলো। তার মধ্যে ১৯টা পাকিস্তানি নাগরিক ছিল যাদেরকে ভারতীয় নৌসেনা গিয়ে রেস্কিউ করলো। অর্থাৎ গত বছর আমরা দেখেছি বারে বারে, তার আগের বছরও দেখেছি বারে বারে, পাকিস্তানের কবলে যে কাশ্মীরের ভূখণ্ড রয়েছে, যে ভূখণ্ড আমরা একদিন ফেরত নিয়ে এসে পতাকা সেইখানে ভারতের তিরঙ্গা আমরা উত্তোলন করব, সেই ভূখণ্ডের মানুষ বলছে আমরা ভারতের সাথে এক হতে চাই, আমরা ভারতের মতন জীবনযাপন করতে চাই, আমরা ভারতের অর্থনীতি যেমন ভারত এগিয়ে যাচ্ছে, আমরা সেই স্বাচ্ছন্দ্য চাই আমাদের জীবনে, আমরা ভারতের সাথে এক হতে চাই। তারা বলছে, আমরা তো বলছি, তারা বলছে তারা হতে চায় আমাদের সাথে এক। তা একটা কথা।
এবার হলো যে আমি যদি একটু অন্যভাবে বিষয়টাকে ধরি, অনেক কিছু বলার ছিল এবং একটি ক্লান্তি তো এসে যায় শুনতে শুনতে। যারা বলে তাদের খুব বলতে ভালো লাগে, যারা শোনে তারা একটু ক্লান্ত হয়ে যায়। অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি অন্যভাবে ধরছি, কিছু কিছু বিন্দু আমি ছুঁয়ে যাচ্ছি। বাঁকুড়া তো আপনাদের কাছে অজানা নেই, আপনারা জানেন যে এখানে রামানন্দ চট্টোপাধ্যায়ের মতন একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, যার আমি মনে করি স্বাধীন ভারতবর্ষে এবং বিশেষ করে পশ্চিম বাংলায় বাঙালির ইতিহাসে, প্রাক স্বাধীনতার পরের ইতিহাসে তার মূল্যাঙ্কন করা হয়নি। তিনি হিন্দু সনাতনী চিন্তা ভাবনা এবং ভারতের সাংস্কৃতিক পুনরুত্থানের একজন পথপ্রদর্শক ছিলেন। এবং তার সম্বন্ধে বীর সাভারকরজি বলেছিলেন যে তিনি যে ধরনের জাতীয়তাবাদের উৎস, তার মানে যে ধরনের জাতীয়তাবাদ তিনি বর্ণনা করেছেন, এগিয়ে নিয়ে গেছেন, সেটা একেবারে নজিরবিহীন, অসাধারণ। তাকে স্মরণ করে আপনারা জানেন যে একটু মানে যাকে বলে যে একটু আনন্দিত বোধ করছি, কেননা যারা একসময়, এই হলটা খালি আছে তো একো করছে, পেছনে একো করছে, হ্যাঁ মানে আপনার মনে আছে যে আপনাদের মনে আছে 2003 সালে তদানীন্তন একজন, মানে 2003-এর পর একজন কেন্দ্রীয় মন্ত্রী, 2003-এর পর মানে 2004 থেকে 2014 যে কালখণ্ডটা, একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি সেলুলার জেলে সাভারকরজির প্লাক সরিয়ে দিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ীজি 2003 সালে 25শে ফেব্রুয়ারি 2003 সালে পার্লামেন্টের সেন্ট্রাল হলে সাভারকরজির পোর্ট্রেট উন্মোচন করেন তদানীন্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। সে বিষয়ে আমি একটু ছুঁয়ে দেব পরে। কিন্তু যে মন্ত্রী একেবারে কংগ্রেসের পরিবারের, গান্ধী পরিবারের বিশেষ স্নেহধন্য, মানে ইংলিশে যাকে বলা হয় ডোরম্যাট, সেই কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ার সাভারকরের প্ল্যাক, যেটা অটল বিহারী বাজপেয়ীর সময় সুষমা স্বরাজ লাগিয়ে দিয়েছিলেন সেই সময় সেলুলার জেলে, সেইটা তিনি সরিয়ে দিয়েছিলেন। তারপরে 1 দশকের মধ্যে তিনি তার মন্ত্রিত্বও খোয়ালেন, একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন। এইবার দেখুন কি করুণ অবস্থা সেই মণিশঙ্কর আইয়ারের, কি বলে পাপ বাপকেও ছাড়ে না। সেই মণিশঙ্কর আইয়ার দিল্লিতে যে হাউজিং এ থাকে, দিল্লিতে জানেন তো রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থাকে, সেই রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও থাকে, তাদের একটা গোষ্ঠী রয়েছে, তারা ইলেক্টেড মেম্বার্স হয়, সেক্রেটারি থাকে, সব জায়গায় থাকে। তো 22শে জানুয়ারি মণিশঙ্কর আইয়ার এবং তার মেয়ে সেই রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে, তাদের সেই হাউজিং এ তারা রাম মন্দিরের বিরোধিতা একেবারে জঘন্য ভাষায় করেছিল। কি করুণ অবস্থা দেখুন। রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ারকে চিঠি লিখে বলছে, রাম মন্দিরের বিরোধিতা এই ভাষায় আপনি এইখানে করতে পারেন না, এখানে আমরা যারাই থাকি আমরা রামকে উপাসনা করি। আজকে ঐতিহাসিক দিন, 500 বছর পর রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আমরা সবাই উচ্ছ্বসিত, এটা আমাদের জাতীয় জীবনের একটি নতুন সূচনা। আপনার যদি বিরোধিতা করতে হয় আপনি কোর্টে যান, এবং আপনার যদি এখানে থেকে বিরোধিতা করতে হয় তাহলে আপনি এখান থেকে অন্য জায়গায় গিয়ে ফ্ল্যাট কিনুন। একেবারে মুখের মতন থাপ্পড় হয়েছে। সেই যে সেলুলার জেলে বার করে দিয়েছিল প্ল্যাক, এবার তারই এলাকার লোকে বলছে তুমি বেরিয়ে যাও এইখান থেকে। সাভারকরজির তো ভারতবর্ষ তৈরি হচ্ছে, মণিশঙ্কর আইয়ার একটি কীটেরও অধম হয়ে সে আজকে অপ্রাসঙ্গিক হয়ে পাগলের প্রলাপ করছে। হালে এটা খুব আমার স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরি প্রকাশিত হয়েছে।
তার কন্যা প্রকাশিত করেছেন। এবং সেইখানে 25শে ফেব্রুয়ারি 2003 সালে স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়ের একটি ডায়েরি এন্ট্রি, এবং সেখানে তিনি বলছেন, তিনি লিখছেন, এবং আপনারা আমাকে মার্জনা করবেন, আমি একেবারে নাম নিয়েই বলছি, আপনাদের ক্ষমা চেয়ে, কিন্তু এটা ইতিহাস। সেখানে প্রণববাবু লিখছেন তার ডায়েরিতে, 51 খণ্ড ডায়েরি, তার মধ্যে কিছু খণ্ড প্রকাশিত হয়েছে, এবং তাকে তো আমরা বাদ দিতে পারবো না, কেন তিনি ইদানিং ইতিহাসে গত 3 দশকে বাংলার ইতিহাসে তার একটা প্রভাব এবং তার একটা অবদান ছিল, সে যে রাজনৈতিক দলের হোক না কেন। তিনি লিখছেন ডায়েরিতে যে অটল বিহারী বাজপেয়ীর সরকার ফেব্রুয়ারি 2003 সালে সাভারকরজির পোর্ট্রেট সেন্ট্রাল হল অফ পার্লামেন্টে সেখানে আনভেল করেন তদানীন্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। The decision of installing the portrait was taken in a parliamentary committee meeting. Parliamentary committee meeting এ এই ডিসিশন নেওয়া হয়েছিল যে সাভারকরজির আমরা পোর্ট্রেট সেন্ট্রাল হলে লাগাবো। এবং সেই কমিটিতে কারা ছিল? প্রণববাবু নিজে ছিলেন, শিবরাজ পাটিল ছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন, এবং সকলে ইউনানিমাসলি, একেবারে ঐক্যভাবে, একমতে তারা এই প্রস্তাব গ্রহণ করেছিলেন। বলা উচিত না সোমনাথ বাবুর ওপর পরবর্তীকালে কমরেডদের চাপ এলো, তিনি তার সম্মতি থেকে বিরত থাকলেন, কিন্তু ইট ওয়াজ এ ইউনানিমাস ডিসিশন। এইবার প্রণববাবু বলছেন যে সোনিয়া ম্যাডাম তার বিরুদ্ধে প্রচন্ড রেগে গেছিলেন। কেন? শি ওয়াজ অ্যাংরি উইথ মি। এবং কেন রেগে গেছিলেন? কেন? আই অ্যাগ্রিড টু প্লেস সাভারকর's পোর্ট্রেট ইন দ্য সেন্ট্রাল হল। এবং সোনিয়া গান্ধী কি বলেছিলেন? কেন রেগে গেছেন? না, সোনিয়া গান্ধী বলছেন সাভারকর তো মুচলেকা দিয়েছিল ব্রিটিশকে, মানে আমাদের সাভারকরের দেশভক্তির তুলনা করতে হবে সোনিয়া গান্ধীর অ্যানালিসিসের মাধ্যমে। তিনি মুচলেকা দিয়েছিলেন বলে তিনি খুব রেগে গেছেন, তার পোর্ট্রেট সেখানে দেওয়া যাবে না। প্রণববাবু লিখছেন যে আমি খুব শক্তভাবে সেখানে আমি তাকে বললাম যে আমি নিজে এটাকে সমর্থন করেছি। এবং প্রণববাবু তার ডায়েরিতে লিখছেন মানুষ এত ছোট হয়ে গেছে, এত সংকীর্ণ হয়ে গেছে যে সাভারকরজির যে অবদান, তাকে যেভাবে টর্চার করা হয়েছিল সেলুলার জেলে, তিনি যেভাবে সহ্য করেছিলেন, তার সেই সহ্য, তার সেই বলিদান, তার সেই অবদানকে মানুষ মনে রাখছে না, এবং মানুষ এত সংকীর্ণ হয়ে গেছে। 1980 সালে ইন্দিরা গান্ধী, এবং এটা প্রণববাবু লিখছেন, আমরা জানি ইতিহাসে, তাও তিনি নথিভুক্ত করছেন তার ডায়েরিতে, যে 1980 সালে ইন্দিরা গান্ধী পণ্ডিত ভাকলে সেক্রেটারি অফ স্বতন্ত্র বীর সাভারকর রাষ্ট্রীয় স্মারক, তাকে লিখছে সাভারকরজির সেন্টেনারি, Veer Savarkar's daring defiance of the British government has its own importance in the annals of our freedom movement. I wish success to the plans to celebrate the birth centenary of this remarkable son of India. ভারত মাতার অসাধারণ এক পুত্র, তার জন্ম শতাব্দী পালন হচ্ছে, তার জন্য আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন। এখন তো আর কোনো দলেই, মানে একটা দল বাদে আর কোনো দলেই পড়াশোনার বালাই নেই, সেই জন্য তাদের কাছে কোনো নথিও থাকে না, তারা শ্যামাপ্রসাদ কি, ইন্দিরা কি, বিসি রয় কি, তারা জানে না। যাই হোক, তা আমি বলছি যে হিন্দু মহাসভা, এক এক সময় আমার মনে হয় কে হিন্দু মহাসভা ছিল না? রাসবিহারী বসু হিন্দু মহাসভা ছিলেন, এবং রাসবিহারী বসু বলছেন যারাই ভারতবর্ষে জন্ম নিয়েছেন তারাই হিন্দু। যেমন যারা জাপানে তারা জাপানিজ, যারা ভারতীয় তারা হিন্দু। রাসবিহারী বোস বলছেন, টোকিওতে বসে তিনি লিখছেন, তখন তিনি হিন্দু মহাসভার, জাপানের তিনি সেই মানে সাউথ ইস্ট এশিয়ার হিন্দু মহাসভার তিনি সভাপতি। কে হিন্দু মহাসভা না? রামানন্দ চট্টোপাধ্যায় তার ভারতের সাংস্কৃতিক নবজাগরণ, পুনর্জাগরণে তার যে অবদান সেটা অনস্বীকার্য। যারা রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয়কে এখনো মনে রেখেছেন, বা যারা তার কিছু সংখ্যক মানুষ
যারা তাকে নিয়ে লেখালেখি করে, তারা রামানন্দ চট্টোপাধ্যায় হিন্দু মহাসভা সেটাকে একেবারে এড়িয়ে যায়, বিকজ দ্যাট ইজ ভেরি আনকমফোর্টেবল। এইরকম প্রকাণ্ড পণ্ডিত, এইরকম তার লেখনী, এইরকম তার চিন্তা ভাবনা, তিনি সেই সময় এককভাবে বাংলার বিভিন্ন মনীষীদের সমর্থনে একক প্রচেষ্টায় তিনি একটি সাংস্কৃতিক নবভারত সাংস্কৃতিক আন্দোলন খাড়া করেছিলেন। সেই রামানন্দ চট্টোপাধ্যায় তারা কি দুঃখ করে যে তিনি আবার হিন্দু মহাসভা কি করে হলেন। এবং আমি আপনাদেরকে আমিও একটু লেখালেখি করি, একটু রিসার্চ করি, এখন একটু সময় কমে এসছে। ধরুন প্রবাসী বৈশাখ অশ্বিন পৃষ্ঠা 105 41 ভাগ প্রথম খণ্ড। এবং এখানে বলে রাখি যে আমরা গত বছর আশুতোষ লাহিড়ী মহাশয়ের জন্ম শতাব্দী পালন করেছিলাম এবং তার বক্তৃতা এবং তার লেখার একটি আমরা সংকলন বার করেছিলাম আশুতোষ লাহিড়ী মহাশয়ের। তো প্রবাসীতে রামানন্দ বাবু একটি রিপোর্ট পেশ করেছেন। কি রিপোর্ট? হিন্দু মহাসভা মাইনরিটিস কনফারেন্স লাহোরে। এবং সেই মাইনরিটি কনফারেন্সে হিন্দু মহাসভাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তৃতা, সভাপতি শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তৃতার কিছু অংশ তুলে ধরা হচ্ছে। কিন্তু আমি এই অংশটা কেন বলছি আপনাদেরকে, কেন আজকে যখন আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কথা বলছি, যখন বৃহত্তর ভারতবর্ষ, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ভারতবর্ষ বিশ্বমিত্র, ভারতবর্ষ বিশ্ববন্ধু, সেই ভারতবর্ষে হিন্দু মহাসভার সেই সময় কি পরিকল্পনা ছিল এবং আমাদের যেগুলো অনন্তদা বললেন, আমাদের যেগুলো পরিবেশন করা হয়েছে স্বাধীনতার পরে, কেন বিশেষ করে ইতিহাস পরিবেশন হয়েছে বামপন্থীদের দ্বারা, তারা এই ইতিহাসকে চেপে রেখেছে। এবং হিন্দু মহাসভার এক অর্থে উদ্দেশ্য, শ্যামাপ্রসাদ বাবু বলছেন আমরা we are fully prepared to offer equal rights to all citizens of citizenship to all persons, সবার একক নাগরিকত্ব থাকবে, professing diverse race religion but residing in India, যারা ভারতবর্ষে থাকে তাদের যে কোনো মত হতে পারে, আমরা তাদেরকে অধিকার দিতে রাজি। The condition is that they must identify themselves without reservation with India's joys and sorrows and will claim no separate entity of their own and will be sons and daughters of Hindustan first and anything else next. অর্থাৎ তারা যে কোনো ধর্ম পালন করতে পারে, তারা যে কোনো পন্থা, যে কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু তাদের একটি, এবং আমরা তাদেরকে স্বাধীন ভারতবর্ষে নাগরিকত্ব আমরা সবাইকে একভাবে দেব, কিন্তু তাদের একটি মাত্র দাবি আমরা তাদের কাছে, যে ভারতের সুখ দুঃখের সাথে তারা যাতে ওতপ্রোতভাবে জড়িত থাকুক এবং তাদের জন্য ভারতবর্ষ প্রথম, বাকি সবটা পরে। এই জাতীয়তাবাদের সাথে, এই নাগরিকত্বের সাথে কার মত পার্থক্য থাকতে পারে? তাদের থাকতে পারে যারা পাকিস্তান পন্থী, যারা ভারতীয়, তাদের এই মতাদর্শের সাথে কিন্তু কোন রকম মতভেদ থাকতে পারে না। এবং সেই জন্য যখন আজকে আমরা প্রধানমন্ত্রী বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই এক ভারত শ্রেষ্ঠ ভারতের কিন্তু পরিকল্পনা সাভারকরজি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় করে গেছিলেন। এবং আজকে আমরা যে ভারতবর্ষ দেখছি, সেই তাদের ভারতবর্ষ, বৃহৎ ভারতবর্ষ, ভারতবর্ষ মহাশক্তি, ভারতবর্ষ বিশ্বগুরু হিসেবে উঠে আসছে। আমি যদি একটা দিক খালি নিই, সাভারকরজি, আমার 2-3 দিন থেকে এটাই মনে হচ্ছিল যে আমরা কি এটা ভাবি কোনোদিন যে ধরুন 62 সালের পর, চাইনিজ যুদ্ধের পর, 62 সালের পর আপনারা এটা ভেবে দেখবেন 25% আমাদের ডিফেন্স বাজেট কমিয়ে দেওয়া হয়েছিল 62 সাল যুদ্ধের পর। কেন? এবং স্বাধীনতার পর দীর্ঘ 75-70 বছর ধরে আমরা আমদানি করতাম সামরিক
সরঞ্জাম। আমরা নিজেদের ভালো করতাম না, আমদানি করে আমরা অন্য দেশে তাদের ভালো করতাম। সাভারকরজি ঠিক তার উল্টোটা চেয়েছিলেন, এবং আজকে আমরা গত 10 বছরে ঠিক তার উল্টোটাই দেখছি। আজকে ভারতের সামরিক সরঞ্জাম বিভিন্ন দেশে তারা হাউতাশ করে বসে থাকে, তারা আমাদের থেকে কিনতে চাইছে। এবং 16,000 কোটি টাকার রেকর্ড গত 10 বছরে আমরা বেচেছি, 16,000 কোটি টাকার সরঞ্জাম। এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এবার ধরুন দুদিন আগে প্যারিসে এফিল টাওয়ারে যারা যাবে তারা ইউপিআই পেমেন্ট করতে পারে। ইউরোপে প্রথম দেশ হলো ফ্রান্স, যে ফ্রান্স আমাদের ইউপিআই পেমেন্টের সিস্টেম গ্রহণ করেছে। একসময় আমাদের স্বাধীনতা সংগ্রামীরা প্যারিসে যেত বোমা বাঁধা শিখতে। এখন সেই প্যারিস, এবং সাভারকরজি নিজে পুরোদা ছিলেন সেই বোমা বাঁধার। সেনাপতি বাপট বলছেন যে আমার যতক্ষণ না সাভারকরজির সাথে আমার দেখা হয়েছিল, আমি ভেবেছিলাম যে আমি স্বাধীনতা সংগ্রামী হবো, আমি একটু লেখালেখি করব, প্যাম্পলেট ছাপবো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো, বক্তৃতা দেব। কিন্তু আমার যেদিন সাভারকরজির সাথে দেখা হলো, আমি সেদিন দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আমিও প্যারিসে গিয়ে বোম বাঁধানো শিখবো এবং দেশমাতৃকাকে আমি স্বাধীন করব। সেই প্যারিসে আমাদের কারেন্সি, আমাদের ইউপিআই তারা অ্যাকসেপ্ট করছে, এবং তারা বলছে যে আমরা নিজেরা সেইভাবে পেমেন্ট করতে পারবো। অর্থাৎ আমি অনুরোধ করছি আপনারা এইভাবে ভেবে দেখবেন যে একটি মানসিক রূপান্তর, শুধু পরিবর্তন না, একটি মানসিক রূপান্তর হচ্ছে। কেন বলুন তো? এই দেশে 70 বছর আমাদের কোনো সামরিক স্মারক ছিল না, ওয়ার মেমোরিয়াল ছিল না। যে ওয়ার মেমোরিয়াল, যে সামরিক ট্রেনিং এর জন্য সাভারকরজি তার জীবনে একটি বিশেষ অঙ্গ ছিল, তার দর্শনের একটি বিশেষ অঙ্গ ছিল। এবং আপনারা জানেন, এটা কোনো মন গড়া কথা না। উমা হরিদাস মুখোপাধ্যায়, প্রখ্যাত ইতিহাসবিদ দুজনে, তারা তাদের বইতে লিখে গেছে রাসবিহারীর জীবনীতে, যে কিভাবে সাভারকরজি নেতাজিকে বোম্বেতে পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে কেন এই সময় তার বিদেশে গিয়ে সেইখানে ভারতকে স্বাধীন করার চেষ্টা করা উচিত। সাভারকরজি তাকে একটি পথ দেখিয়েছিলেন। পরবর্তীকালে হেমেন্দ্র প্রসাদ ঘোষও লিখছেন যে আমরাও নেতাজিকে সেই কথা বলেছিলাম, তিনি বুঝে তারপর তিনি এগিয়ে গেছিলেন। এবং সেই জন্যে অদ্ভুত লাগে যে নেতাজির মূর্তি ছিল না, একটা স্মারক, একটা জাতীয় স্মারক ছিল না। 70 বছরের দাবি, এবং স্বাধীনতার পরেও আমাদের কত যুদ্ধ হয়েছে, আমাদের সৈন্য সামন্তরা, আমাদের জওয়ানরা তারা প্রাণ দিয়েছে, এ কথা কেউ প্রশ্ন করেনি। কেন না? খালি একটি পরিবারের স্তুতি হবে, একটি পরিবারের নামে সবকিছু হবে, এবং বাকি সবাই হচ্ছে তারা কম্প্রোমাইজড, তারা কিচ্ছু করেনি, তারা মুচলেকা দিয়েছিল। খালি একটি পরিবার, খাঁটি পরিবার, যে পরিবারের কোন সদস্যকে সেলুলার জেলে গিয়ে কলু পিষতে হয়নি। আমার দিদিমার ঠাকুরদাদা উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। 12 বছর নির্বাসিতের আত্মকথা, 12 বছর কলু পিষতে হয়েছিল গিয়ে, এবং অনেকে পাগল হয়ে গেছিল, গলায় দড়ি দিয়েছিল, অনেকে ফিরে আসতে পারেনি। এই এক পরিবার, অদ্ভুত লাগে, এই এক পরিবারের কোনো সদস্য সেলুলার জেলে যায়নি। কিন্তু সেই জন্য স্বাভাবিকভাবে তাদের তো জাতীয় সামরিক স্মারক তাদের মাথায় কিভাবে আসবে। এবং শুধু তাই নয়, 70-এর দশক থেকে কিন্তু প্রপোজাল উঠছে, জাতীয় সামরিক স্মারক, ওয়ার মেমোরিয়াল দিল্লিতে আমাদের চাই, প্রপোজাল উঠছে। ওই ভারত সরকারের ফাইল ঘুরতে থাকছে, এবং 2015 সালে অবশেষে সেই সিদ্ধান্ত নেওয়া হলো। 1 বছরের মধ্যে, 2014 থেকে 2015, 1 বছরের মধ্যে সেই সিদ্ধান্ত নিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। শুধু তাই না, 25,000 প্লাস যে সৈন্যরা ভারতের স্বাধীনতার পর প্রাণ হারিয়েছে, তাদের প্রত্যেকের নাম আলাদা করে সোনার অক্ষরে কিন্তু সেইখানে লেখা। আপনাদের অনুরোধ করব, আপনারা হয়তো অনেকে গেছেন,
পাকিস্তান যুদ্ধ 1947-48, 48, 62 যুদ্ধ, কার্গিলের যুদ্ধ, এই সব যারা যারা তাদের প্রাণ দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাদের নাম সেখানে নামাঙ্কিত করা হয়েছে। এবং সেই জন্য, এবং যারা পরমবীর চক্র পেয়েছে 21 জন, তাদের আলাদা করে। এবং শুধু তাই নয়, প্রত্যেককে বলা, মানুষকে অনুপ্রেরণা দেওয়া যে আপনারা সেখানে যান, দেখুন। সেই মনে আছে একটা খুব হৃদয়স্পর্শী একটি সেই ছবি, একজন বিধবা, তিনি গিয়ে তার স্বামী জওয়ান, সে মারা গেছে, আত্মবলিদান দিয়েছেন, তার নাম সে ছুঁয়ে সেখানে দেখছে। সেই জন্যে আমার কথা হলো যে যখন আমরা শ্যামাপ্রসাদ দের পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি বলছি যে আমরা সাভারকরজি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভারতবর্ষ দেখছি। এক ভারত, এক সংবিধান। ভারত মহাশক্তি হিসেবে উঠে আসছে। ভারত আজকে 100টা দেশকে কোভিড ভ্যাকসিন যেমন পৌঁছেছে, ভারত ইজ দ্য ফার্স্ট রেসপন্ডার। এবং ভারত কোনো বাদ বিচার করছে না। টার্কি ভারতের বিরুদ্ধে ভোটাভোট করেছে ইউএনএ, সেটা বিচার না করে টার্কির মানুষের পাশে গিয়ে ভারত আগে গিয়ে দাঁড়িয়েছে। ভারত বিশ্ববন্ধু হিসেবে উঠে আসছে, এটা সাভারকরজির স্বপ্ন। এবং এক দেশ, এক সংবিধান এবং নাগরিকত্ব সবার জন্য সমান, কারুর প্রতি কোনো তোষণ হবে না, এই যে ভারতবর্ষের নতুন চেতনা জেগে উঠেছে, এ হলো সাভারকরজির ভারতবর্ষ, এ হলো শ্যামাপ্রসাদের ভারতবর্ষ। এবং সেই জন্যে প্রচুর উদাহরণ এরকম দেওয়া যেতে পারে। অনেকে জিজ্ঞেস করে, প্রচুর উদাহরণ দেওয়া যেতে পারে। অনেকে বলে মন্দির করে কি হবে। 1370 কোটি টাকা পার ডে প্লাস, আমার এখানে রয়েছে ফিগার্স গুলো। টেম্পল ইকোনমি, মন্দিরের যে অর্থনীতি, এবং সেই অর্থনীতি আজকে 8 কোটি প্লাস মানুষকে ভারতবর্ষে চাকরি দিচ্ছে। মন্দির করে কি হবে? করে যারা, যাদের বিশ্বাস নেই, যারা বারে বারে ভারতের আস্থায় আঘাত দিয়েছে, যারা গুরুজনদের, গুরু মহারাজদের অপমানিত করেছে, তারাই এই প্রশ্নটা করছে, মন্দির করে কি হবে? 5000 কোটি টাকা প্লাস অলরেডি ডোনেশন রাম মন্দিরে, অযোধ্যায় রাম মন্দিরের জন্য এসছে। অযোধ্যায় এবং সেই সম্পূর্ণ ক্ষেত্রে আগামী দিনে 1.5 লক্ষ মানুষের চাকরি হবে। মন্দির করে কি হবে? যাই হোক, এই প্রশ্ন, এইসব কথার উত্তর, প্রচুর উত্তর রয়েছে এবং সদুত্তর রয়েছে। আমার যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম, কেন আমি ভাবছিলাম যে কিভাবে শুরু করব বা কতটা বলবো, অনেকক্ষণ ধরেই প্রোগ্রাম হচ্ছে, 25 মিনিট হয়েছে, এবার আমি শেষ করছি। আমাদের ভাবতে হবে যে আমরা যখন এখন একটি বিশেষ কালখণ্ডে রয়েছি, অমৃতকালের ভারত, আগামী 25 বছর যারা স্বাধীনতার পরবর্তী ভারতবর্ষকে যারা তাদের সর্বস্ব দিয়ে অবনীদার মতন যারা আমাদেরকে বারে বারে ইন্সপায়ার করেছেন, যারা সমাজের ভিতকে যারা ধরে রেখেছেন, এই ভারতবর্ষ আগামী 25 বছর অমৃতকালের ভারতবর্ষ। এই ভারতবর্ষ আমরা কি ধরনের ভারতবর্ষ দেখতে চাই সেটা আমাদের নির্ধারিত করতে হবে। ভারতবর্ষ মহাশক্তি, ভারতবর্ষ বিশ্বগুরু, ভারতবর্ষ যে ভারতবর্ষকে কেউ চোখ রাঙাতে পারবে না, যে ভারতবর্ষ সবার পাশে থাকবে, সত্যের পাশে থাকবে, ধর্মের পাশে থাকবে, সেই ভারতবর্ষ। সেইভাবে আমরা পশ্চিমবঙ্গ গঠনেরও 100 বছর পালন করব 2047-এ। পশ্চিমবঙ্গ গঠনের 75 বছর আমরা পালন করলাম, পালন করতে তো দিল না। 20শে জুন বলে পশ্চিমবঙ্গ দিবস হবে না। তিনি নিজেই জানেন কি দিবস করবেন। সরি, আমি তো ডাইরেক্ট ইয়ে করছি না, কিন্তু কি দিবস করবেন তিনি নিজেই জানেন। ফাঁক করে নিজে ফুটো হতে চান। যাই হোক, কথাটা হচ্ছে আমরা কি ধরনের পশ্চিমবঙ্গ চাই। আমার মনে হয় এই 2024 থেকে আমাদের সেই আলোচনা সর্বত্র আমাদের শুরু করতে হবে। আমাদের সাধু গুরু সমাজের আমাদের আশীর্বাদ রয়েছে। গুরু মহারাজ যে কথাটা প্রথমে বললেন, একেবারে হৃদয়স্পর্শ কথা,
তাদের আশীর্বাদ রয়েছে। তাদের আশীর্বাদ নিয়ে আমরা কি ধরনের পশ্চিমবঙ্গ চাই সেটা আমাদের এবার ব্যক্ত করতে হবে। কেন পশ্চিমবঙ্গ গঠন হয়েছিল অনন্তদা বলেছেন, কিসের জন্য গঠন হয়েছিল, কাদের জন্য হয়েছিল, ৭৫ বছরে তারা কি পেল, সেই সব এখনো অঙ্ক কষতে হবে। এবং পশ্চিমবঙ্গকে আগামী দিনে প্রথম সারির রাজ্য, নাম্বার 1 স্টেট কিভাবে হতে পারে সেই সংকল্প আমাদের নিতে হবে। এবং সেই জন্যে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গের যে এজেন্ডা সেটা এখনো কিন্তু অনেক লম্বা রাস্তা বাকি রয়েছে। সেই এজেন্ডা আমাদের নির্ধারিত করতে হবে। আমাদের বৃহত্তর ভারতের এজেন্ডা রয়েছে আমাদের সামনে। বৃহত্তর ভারতে কিভাবে কাজ হচ্ছে আমরা দেখছি, আমরা সেই জিনিস পশ্চিমবঙ্গে চাই। সেই দিনই তখনই কিন্তু শ্যামাপ্রসাদের আমরা তার আদর্শের পশ্চিমবঙ্গ গঠন করতে পারবো। আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এখানে এসে কিছু বক্তব্য রাখতে পেলে আমার ভালো লাগলো। এবং আসুন, আমরাও জগন্নাথের রথ এগিয়ে চলেছে, বৃহৎ ভারতবর্ষ বিশ্বগুরু, তার রথ এগিয়ে পড়েছে। সেই রথে আমরাও যাতে একটু হাত লাগাতে পারি এবং আমরা বাধার অতীত, যেভাবে ভারতবর্ষ জেগে উঠছে, কেউ কাউকে বাধা দেওয়ার বা বাধা দিতে এলে তারা বাদ পড়ে যাবে। আমরা এগিয়ে যাই, আমাদের একটি লক্ষ্য ভারতবর্ষ বিশ্বগুরু। সেই লক্ষ্য পূর্ণ করলে সাভারকরজি বলি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ এবং সম্পূর্ণ সন্ত সমাজ, যোগী সমাজ, যারা দশকের পর দশক যারা সেই ভারতবর্ষর স্বপ্ন দেখেছে, সাধনা করেছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য এবং কৃতজ্ঞতা নিবেদন করা হবে। নমস্কার।